হয়েছে? কর্নারে আলো বিষয় না, তুমি এটা ঠিক করে পারলে। দাও, আসো 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 আসো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? না, হাই বলো, সবাইকে হাই বলো। এই যে এই যে এই যে এই যে দেখো 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 দেখো, চলে যাবো চলে যাবো। বলো একটা হাই বলো, বাবাদেরকে সবাইকে বলো হাই। একটা হাই দাও, হাই। হাই বলো, একটা হাই বলো। হ্যালো গাইস, দিস ইজ মাই জুকো। যাও, আর আগে ক্লিক করে যাও। এটি যাও যাও যাও, টাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা? পড়াশোনা কেমন চলে? চলো আমরা শুরু করি। সবাই কি জয়েন করেছে? কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান। সাউন্ড আসছে? এক্স্যাক্টলি, আমি সাউন্ড অফ করে রাখছিলাম তখন। আচ্ছা, ক্লাসগুলো সিরিয়াল করে দেন। ঠিক আছে, আমি ক্লাস সিরিয়াল করতে দিতে বলতেছি। 26-এর নতুন ব্যাচের ক্লাস সিরিয়াল করে দাও। 26-এর নতুন ব্যাচের ক্লাস, টাটা। ওকে, ক্লাস সিরিয়াল করে দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই। কি অবস্থা? আচ্ছা বলো, পড়াশোনা কেমন চলে?
হ্যাঁ, ক্লাস সাজাইতে বলে দিছি বাচ্চারা, ক্লাস দিয়ে দিচ্ছে আজকে। ওকে, এখন আমার কথা শোনা যায়? আচ্ছা, আমরা এখন পড়তেছি রাইট ফর্ম অফ ভার্বস। সো এই যে আপকামিং ফ্রাইডে, আসন্ন যে শুক্রবার, এই শুক্রবারে কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, স্পেশাল ইউজেস, প্রিপজিশন এবং আর্টিকেল, এই 5টা গ্রামার টপিকের পরীক্ষা এই শুক্রবারে। কয়টা? 5টা। তার আগে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? আমাদের রাইট ফর্ম অফ ভার্বস কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো আমরা টোটাল একটা পরীক্ষা দিব। সবাই, যত স্টুডেন্ট আছো সবাই, আমাদের পরীক্ষা কি বারে? এই শুক্রবারে। কয়টা টপিক? 5টা গ্রামারের টপিক। না পড়লে কিন্তু পারবা না। আর্টিকেল, প্রিপজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লেক্স সেন্টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস, টোটাল 5টা টপিক। ওকে, টোটাল 5টা টপিক। ওকে, আর কেমন আছো সবাই? কি অবস্থা? ওকে, আলহামদুলিল্লাহ ভালো ভাই। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করতে পারি। ওকে, তাহলে এখন আমরা সবাই শুরু করতে পারি। লেটস গেট স্টার্টেড। আচ্ছা, আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বস এর খুবই ক্রুশিয়াল, খুবই সেনসিটিভ একটা জিনিস পড়াবো। আজকের ক্লাস যারা মিস দিতেছে তারা অভাগা। রাইট ফর্ম অফ ভার্বস আমি শুরুতেই বলে নিছি যে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস যারা মিস করবা তারা সত্যিকার অর্থে অভাগা। রেকর্ডেড ক্লাস করে নিও যদি কেউ তোমাদের বন্ধুরা মিস করে থাকে। এখন আসো আমরা শুরু করি। রাইট ফর্ম অফ ভার্বস এর খুবই খুবই ক্রুশিয়াল একটা জিনিস আমি পড়াবো আজকে। ওকে, দেখো সবাই খেয়াল করো। রাইট ফর্ম অফ ভার্বস যতদিন ধরে বোর্ডে আসে, যতদিন ধরে পরীক্ষায় আসে, একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস এ অ্যাক্টিভ প্যাসিভ থাকবেই। টপ 50 গিফট চাই, টপ 20 গিফট চাই। ওকে, দিবনি, গিফট দিবনি, কোনো সমস্যা নেই ভাই। আপনার বোর্ডার রিভিউ চাই। ওকে, তোমরা হচ্ছে ভাইয়া মডিফায়ার করাবেন না, আমরা সিরিয়ালি আগাচ্ছি। মডিফায়ার হচ্ছে তোমাদের 8 দাগে, আমরা এখন আছি 5 দাগে। ঠিক আছে, এরপরে 6, 7 দুটো টপিক আছে, ন্যারেশন আর প্রোনাউন রেফারেন্সেস। তারপরে 8 দাগে হচ্ছে মডিফায়ার। আমরা সিরিয়ালি আগাচ্ছি, সিরিয়াল ওভারটেক করে আমরা যাচ্ছি না। আমরা প্যাসেজও সব সিরিয়ালি এগিয়েছি এবং গ্রামারও সব সিরিয়ালি আগাচ্ছি একটা একটা করে। ওকে, এখন দেখো এই জিনিসটা। কমেন্ট তাহলে আমি একটু অফ করি, কিন্তু খুবই সেনসিটিভ একটা জিনিস পড়াবো, প্রত্যেকটা মানুষকে একটু খেয়াল করতে হবে। এটা যদি তুমি এখন শিখে ফেলো না, তোমার পুরা লাইফে গ্রামারের একটা বিশাল ঝামেলা মাথা থেকে চলে যাবে, তোমার চোখ খুলে যাবে ইংলিশ গ্রামারে। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ। কি দেখাবো এখন আমি? অ্যাক্টিভ প্যাসিভ। ভাইয়া অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ এত ইম্পর্টেন্ট? হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ যেটা সেটা এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু তো আছে ধরতে পারো না, বুঝতে পারো না যে কখন অ্যাক্টিভ হচ্ছে আর কখন প্যাসিভ হচ্ছে। সো ক্লাস মনোযোগ দিও, অনেক দারুণ দারুণ কিছু জিনিস শিখতে পারবো আজকে। চলো আমরা শুরু করি। দেখো, ফার্স্ট অফ অল রাইট ফর্ম অফ ভার্বস এর ইতিহাসে কখনো এমন হয় নাই যে রাইট ফর্ম অফ ভার্বস আসছে 10টা শূন্যস্থান আছে, তার মধ্যে 2টা বা 3টা প্যাসিভ থেকে আসে নাই। এমন কখনো হয় নাই রাইট ফর্ম অফ ভার্বস এ। প্যাসিভ থেকে 100% তোমরা প্রশ্ন পাবা। প্যাসিভ থেকে কি 100% প্রশ্ন পাবা, কিন্তু বিষয়টা হচ্ছে স্টুডেন্টরা ধরতেই পারে না যে কোথায় অ্যাক্টিভ বা কোথায় প্যাসিভ। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে অ্যাক্টিভ কখন আর প্যাসিভ কখন। অ্যাক্টিভ প্যাসিভ স্টুডেন্টরা ধরতে পারে না। ঠিক আছে, যে অ্যাক্টিভ কখন হচ্ছে আর প্যাসিভ কখন হচ্ছে, খুবই মারাত্মক একটা জিনিস। ঠিক আছে, তোমরা প্যাসেজ পড়তে যাও, কোশ্চেন সলভ করতে যাও, রাইট ফর্ম ভার্বস করো, কমপ্লিটিং সেন্টেন্স করো, বেসিক গ্রামার, সব জায়গায় এটা প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু তোমরা চিনতে পারো না। সো খুবই ক্রুশিয়াল। নাও লেটস গেট স্টার্টেড। দেখো, অ্যাক্টিভ প্যাসিভ মূলত 2 প্রকার। মূলত কয় প্রকার? 2 প্রকার। এখন আমরা অ্যাক্টিভ প্যাসিভে যাওয়ার আগে একটা জিনিস একটু সবাইকে বলি আমি। দেখো সবাই খেয়াল করো, ভয়েস বা বাচ্য মূলত 2 প্রকার। মূলত 2 প্রকার, এছাড়া আরো আছে কজি প্যাসিভ আছে, বিভিন্ন প্যাসিভ আছে, বাট ওগুলো তোমাদের লাগে না। সাধারণত 2 প্রকার, এক অ্যাক্টিভ ভয়েস আর 2 হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ মানে কি জিনিসটা একটু তোমাকে বুঝতে হবে। অ্যাক্টিভ একটা ইংরেজি শব্দ, এর বাংলা কি? অ্যাক্টিভ মানে কি বলো? এর চেয়ে সহজে এই পৃথিবীতে তোমাকে কেউ অ্যাক্টিভ প্যাসিভ চিনাইতে পারবে না। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। ঠিক আছে, অ্যাক্টিভ মানে সক্রিয় আছে। তাহলে প্যাসিভ মানে কি বল?
প্যাসিভ একটা ইংরেজি শব্দ, এর বাংলা মিনিং কি? প্যাসিভের বাংলা মিনিং নিষ্ক্রিয়। কি হবে? নিষ্ক্রিয়। ঠিক আছে। এখন পৃথিবীতে প্রত্যেকটা সেন্টেন্স, ইংরেজি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস থাকে, ওই জিনিসটার উপর নির্ভর করে যে এই সেন্টেন্সটা বা একটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি একটা সেন্টেন্স প্যাসিভ। ভাইয়া খুবই সেনসিটিভ জিনিস পড়াইতেছি, দয়া করে একটু খেয়াল করো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে সত্যিকার অর্থে। অ্যাক্টিভ শব্দটার বাংলা মিনিং সক্রিয়। প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে নিষ্ক্রিয়। প্যাসিভ মানে নিষ্ক্রিয়। এখন ভয়েস মূলত এই দুই প্রকার, হয় একটা সেন্টেন্স অ্যাক্টিভ হবে, না হয় একটা সেন্টেন্স প্যাসিভ হবে। এখন আমরা কি দেখে চিনবো, কখন চিনবো যে একটা সেন্টেন্স অ্যাক্টিভ আর কখন চিনবো যে একটা সেন্টেন্স প্যাসিভ? তো এখন আমরা আসি, পৃথিবীর প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা জিনিস আছে, ওই জিনিসটার নাম কি? যেটাকে দেখলে আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটা কি অ্যাক্টিভ নাকি এই সেন্টেন্সটা প্যাসিভ, ওই জিনিসটার নাম হচ্ছে সাবজেক্ট। কে কে ধারণা করতে পারছিল কি? সাবজেক্ট। যে কোনো সেন্টেন্সের সাবজেক্টের উপর নির্ভর করে যে ওই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ নাকি ওই সেন্টেন্সটা প্যাসিভ। কিসের উপর নির্ভর করে? সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি একটা সেন্টেন্স আমি লিখলাম, মনে করো আই ইট রাইস, এটা একটা সেন্টেন্স আমি লিখলাম। এই সেন্টেন্সে কি আছে? সাবজেক্ট আছে। সাবজেক্টকে আই, সাবজেক্টকে আই। এখন দেখো, অ্যাক্টিভ মানে সক্রিয় আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়। পৃথিবীর প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সাবজেক্ট। সেই সাবজেক্টটা যদি সক্রিয় হয় তখন সেই সেন্টেন্সকে বলা হয় অ্যাক্টিভ। সেই সেন্টেন্সকে কি বলা হয়? অ্যাক্টিভ। আর সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয় তখন সেই সেন্টেন্সকে বলা হয় প্যাসিভ। ভাইয়া কি হলো, সক্রিয় বলতে কি বোঝায় আর নিষ্ক্রিয় বলতে কি বোঝায়? এখন আসো আরো ডিপে যাই আমরা। যে সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয়, এখন ভাইয়া সক্রিয় বলতে কি বোঝায়? যে নিজের কাজ নিজে করতে পারে, মানে ব্যক্তিবাচক। মানে কি? মানে ব্যক্তিবাচক। যে সেন্টেন্সের সাবজেক্ট ব্যক্তিবাচক মানে নিজের কাজ নিজে করতে পারে। যে সেন্টেন্সের সাবজেক্ট ব্যক্তিবাচক এবং যে নিজের কাজ নিজে করতে পারে তাকে বলা হয় অ্যাক্টিভ। আর যে সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় কারাই পৃথিবীতে? মনে করো এই যে একটা মোবাইল ফোন, আর এইটা যদি আমি কিয়ামত পর্যন্ত এই জায়গায় রেখে দিই, ও কি নিজে নিজে কিছু করতে পারবে? এই মোবাইলটা আমি কিয়ামত পর্যন্ত এখানে রেখে দিলাম, ও নিজে এখান থেকে 1 ইঞ্চি সরানোর সাধ্য আছে বা একটা কাউকে কল করার সাধ্য আছে একা একা, যদি মানুষ ব্যবহার না করে, মানুষ যদি না চালায়। এই যে মনে করো একটা স্প্রে, এইটা কিয়ামত পর্যন্ত এই জায়গায় পড়ে থাকবে, তাও ওকে নিজে নিজে একবার নিজেরে প্রেস করতে পারবে বা ও কিছু করতে পারবে? পারবে না, কারণ এরা বস্তুবাচক। বস্তুবাচক না কি বোঝায়? বস্তুবাচক মানে নিষ্ক্রিয় বোঝায়। তো সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাকে বলা হয় নিষ্ক্রিয়। কি বলা হয় তাকে? নিষ্ক্রিয়। তাহলে সাবজেক্ট ব্যক্তিবাচক হলে এবং যে নিজের কাজটা নিজে করতে পারে তাকে বলে সক্রিয়, মানে ব্যক্তি। পৃথিবীতে আশরাফুল মাখলুকাত, একমাত্র মানুষ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সক্রিয় প্রাণী কারা? মানুষ। তো তুমি যে সাবজেক্টটা তোমাকে দিবে, তুমি চিন্তা করবে সে কি একজন ব্যক্তি কিনা এবং সে দ্বিতীয়ত নিজের কাজ নিজে করতে পারে কিনা। এখন আই ট্রাইস, আই মানে আমি, একজন মানুষ না? মানুষ। তো ভাত খেতে আমি পারি না, আমার ভাত খাওয়ার ক্ষমতা নাই, আমার ভাত খাওয়ার সাধ্য নাই, আছে, তার মানে আমি সক্রিয়, একে বলে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে তোমাদের কিছু করার নাই। বাট যখন আমরা সেম সেন্টেন্সটা আমি যদি একটু অন্যভাবে দিই, দেখো আমি দিলাম রাইস ইজ ইটেন বাই মি। এখন কিভাবে হয়েছে এটা আমি বোঝাচ্ছি, কিন্তু সবার আগে আমাকে বলো যে এই জায়গাটাতে
সাবজেক্টকে। ধরো আমি একটু কোশ্চেনটাতে যদি একটু টুইস্ট রাখি, ধরো রাইস ড্যাশ ব্র্যাকেট আমি মনে করো এটাই দিলাম, পুরোটা আমি লিখি নাই, মনে করো এটা লিখছি। এখন এই সেন্টেন্সের সাবজেক্টকে বলো আমাকে, সবাই একটু বলো, আমি একটু কমেন্ট বক্সটা ওপেন করে দিব একটু পরে। রাইস ব্র্যাকেট আছে ইট বাই মি, এখন এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রাইস। এই সেন্টেন্সের সাবজেক্ট কি? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রাইস। এখন রাইস মানে কি? ভাত। ভাত কি ব্যক্তি নাকি বস্তু? ভাত বস্তু। ভাত কি নিজের নিজে খাইতে পারে? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়। ভাত কি সক্রিয় নাকি ভাত নিষ্ক্রিয়? রাইস, রাইস কি সক্রিয় না নিষ্ক্রিয়? ভাত কি নিজের নিজে খাইতে পারে? হাই আমি ভাত, আমি নিজের নিজে খাই, এটা কি হয়? হয় না। তো ভাত বস্তুবাচক, সে কখনোই নিজের কাজ নিজে করতে পারে না। তো যে নিজের কাজ নিজে করতে না পারে, ইংরেজিতে তাকে বলা হয় প্যাসিভ বা নিষ্ক্রিয়। তাকে কি বলে? প্যাসিভ বলে। আর প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে টেন্স ও পারসন অনুযায়ী নিতে হয় অক্সিলারি ভার্ব ইজ, আর মূল ভার্বের ভিতরে নিতে হয় ইট, অ্যাট, ইটেন। তো রাইস ইজ ইটেন বাই মি, প্যাসিভ মানে আজীবন টেন্স ও পারসন অনুযায়ী নিতে হয় একটা অক্সিলারি ভার্ব এম ইজ আর অজয়ার, আর মূল ভার্বের কি নিতে হয়? ভি3, ইট, এইট, ইটেন। প্যাসিভ মানে মূল ভার্বের ভিতরে। তো রাইস ইজ ইটেন বাই মি। এখন বলো, একটা আছে আইট রাইস, এই সেন্টেন্সটা অ্যাক্টিভ হইছে কেন? শুধুমাত্র ওর সাবজেক্টের কারণে, আর সাবজেক্ট ব্যক্তিবাচক, তাইও অ্যাক্টিভ। এই সেন্টেন্সটা রাইস ইজ ইটেন বাই মি, এটা প্যাসিভ হয়েছে কেন? কারণ ওর সাবজেক্ট, সাবজেক্টটি নিষ্ক্রিয় বা বস্তুবাচক। এখানে আই ছিল সক্রিয় বা ব্যক্তিবাচক, তাই এটা ছিল অ্যাক্টিভ। আর রাইস কি সক্রিয় বা ব্যক্তিবাচক? না, রাইস বস্তুবাচক বা নিষ্ক্রিয়, ভাত নিজেকে নিজে খেতে পারে না, তাই এটা প্যাসিভ। তো এইটার সাবজেক্টের কারণে এটা অ্যাক্টিভ হয়েছে, এটাও সাবজেক্টের কারণে এটা প্যাসিভ হয়েছে। তো অ্যাক্টিভ না প্যাসিভ একটা সেন্টেন্স, সেটা নির্ভর করে কার উপর? তার সাবজেক্টের উপর, যে সাবজেক্টটা কি ব্যক্তিবাচক নাকি সাবজেক্টটা বস্তুবাচক। ক্লিয়ার? এখন আমি আরেকটা জিনিস একটু তোমাদেরকে দেখাবো, সবাই একটু খেয়াল করো। দেখো, ওই দুইটা সেন্টেন্স একটু তোমরা আমাকে বলবো, আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, তোমরা আমাকে একটু কমেন্ট করতে হবে, হ্যাঁ, যে কোনটা অ্যাক্টিভ আর কোনটা প্যাসিভ, তোমরা এবার আমাকে বলবা। দেখো খেয়াল করো কিন্তু ভাইয়া, খুবই খুবই সিরিয়াস জিনিস। দেখো, একটা হচ্ছে এ নাম্বারটা, ইংলিশ ড্যাশ স্পিক all over the world। আর বি নাম্বারটা, উই ড্যাশ ব্র্যাকেট আছে স্পিক in English all over the world। দেখো এবার এ আর বি, বলতো এর মধ্যে ভাইয়া প্রি হ্যান্ড রাইটিং শেখাবেন কোন ক্লাসে? প্রি হ্যান্ড রাইটিং শেখাবো ভাইয়া, আগে বেসিকটা একটু ডেভেলপ করো, না হলে ফ্রি হ্যান্ড রাইটিং তো মাথার উপর দিয়ে যাবে তোমাদের। অ্যাক্টিভ প্যাসিভ সহ এই রাইট ফ্রম ভার্বসের পরে আর কোন টপিকে বেসিক পাবা না। প্রোনাউন রেফারেন্সে কিছু বেসিক, মডিফায়ার্সে কিছু বেসিক পাবা। তো এটা না করে, বেসিক ডেভেলপ না করে একবার গাছের মাথায় উঠা যায় না, একটু নিচ থেকে উঠতে হবে। হ্যাঁ, একটু ওয়েট করো, পাবা না ফ্রি হ্যান্ড রাইটিং, ডোন্ট ওয়ারি। এখন বলো এখানে এ আর বি কোনটা অ্যাক্টিভ আর কোনটা প্যাসিভ, এবং যুক্তি চাই। আমাকে একটু যুক্তি দিয়ে বলো যে এখানে কোনটা অ্যাক্টিভ আর কোনটা প্যাসিভ। এটা যদি তোমরা চিনতে পারো, তোমাদের যুগান্তকারী একটা জিনিস তোমরা শিখে ফেলেছো। মানে এটা সারা রাইট ফ্রম বক্সে প্রশ্ন হয় না। বলো আমাকে একটু বলো যে এখানে আচ্ছা কেন অ্যাক্টিভ প্যাসিভ, একটু যুক্তি দাও আমাকে, একটু যুক্তি দিয়ে বুঝাও আমাকে, একটু যুক্তি দিয়ে বুঝাইতে পারবে কে? লজিক দিয়ে বুঝাইতে হবে, লজিক দিয়ে বলো আমাকে, লজিক দিয়ে বুঝাইতে পারবা কে? এখানে কি কারণে এটা অ্যাক্টিভ আর কি কারণে এটা প্যাসিভ, একটু লজিক বুঝাইতে হবে। ওকে, এখন আমরা আসি, সব সময় আমি একটা জিনিস খেয়াল করতে পারছি, সেন্টেন্সের কাকে খেয়াল করবা? সেন্টেন্সের সাবজেক্টকে। কাকে? সাবজেক্টকে। এইখানে সাবজেক্টকে ইংলিশ, সাবজেক্টকে ইংলিশ। এখন ইংলিশ কি নিজের নিজে বলবে? ইংলিশ একটা কি? ইংলিশ একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, সে কোনোদিন নিজের নিজে বলতে পারে না।
তো যে নিজে বলতে না পারে, নিজের কাজ নিজে করতে না পারে, তাকে কি কোনোদিন কি শুনছো ইংলিশ এসে বলছে হাই আই এম ইংলিশ, হাই আই এম ইংলিশ? কোনোদিন এরকম বলছে না, কারণ ইংলিশ কোনো ব্যক্তি না, এটা বস্তু না, কিন্তু বস্তুবাচক। ইংলিশ ব্যক্তি না, ইংলিশ বস্তু না, কিন্তু ইংলিশ বস্তুবাচক। তো বস্তুবাচক যা তা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি, তাকে ইংরেজিতে বলা হয় প্যাসিভ। তো প্যাসিভ কখন হয়? টেন্স অফ পার্সন অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের ভিতরে। তখন দেখো একটা টেন্স অফ পার্সন যে অক্সিলারি ভার্ব নিতে হয় ইজ, আর মূল ভার্বের ভিতরে স্পোকেন। তো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এরপরে উই। এইবার সাবজেক্টকে বলো। এইবার সাবজেক্ট আমরা, উই। উই মানে কি আমরা মানুষ, কারণ আমরা তো ইংরেজি বলতে পারি। আমরা কি নিষ্ক্রিয়? কখনোই না। আমরা মানুষ জাতি, আশরাফুল মাখলুকাত, আমরা ইংরেজি বলতে পারি। ইংরেজি, হিন্দি, বাংলা, মান্দারিন, চাইনিজ, ফ্রেঞ্চ সব পারি আমরা, তাই না? সো উই ড্যাশ। তো উই দেখো, এখন উই এর পরে এটা অ্যাক্টিভ, কারণ উই মানে আমরা ব্যক্তি, সক্রিয়। তো এটা স্পিক থেকে যাবে। উই ফার্স্ট পারসন, তাই ভার্বের সাথে এস বা এস হবে না। উই স্পিক ইন ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর এটা ছিল ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই আস। বুঝছো না বুঝো নাই? এবার বলতো অ্যাক্টিভ চিনতে পারা যাবে নাকি যাবে না? হ্যাঁ, সাবজেক্ট কাকে দেখে ভাইয়া? সাবজেক্ট দেখে অলওয়েজ। এই একটা জিনিস একটু ক্লিয়ার রাখতে হবে যে আমার সাবজেক্ট সবসময় সাবজেক্ট। যদি এখন প্রশ্ন হচ্ছে তোমাদের, তো আর এইগুলো লিখতে হবে না, তোমাদের লিখতে হবে শুধু অ্যান্সারটা। অ্যান্সার করার সময় সাবজেক্টের খেয়াল করতে হবে যে স্যার আমাকে যে সাবজেক্টটা দিচ্ছে সে কি ব্যক্তিবাচক নাকি সে বস্তুবাচক। ব্যক্তিবাচক হলে অ্যাক্টিভ, তোমার কিছু করা লাগবে না। বস্তুবাচক হলে প্যাসিভ হলে টেন্স অফ পার্সন যে একটা অক্সিলারি ভার্ব নিবা, মূল ভার্বের ভিতরে দিবা। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভাইয়া। এখন আসো আমরা একটু সামনের দিকে আগাবো, কিন্তু এটা যদি ভুল করো তাহলে কিন্তু খবর আছে, ঠিক আছে? সেই জিনিসটা এখানে বলা হয়েছে যে ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো চেনার একেবারে সবচেয়ে সহজ উপায় পিডিএফ এও দেওয়া হয়েছে তোমাদেরকে, একটু পিডিএফটা যারা ওপেন করো নাই, ওপেন করে এই চ্যাপ্টারটা সবাই দেখে ফেলবা। অ্যাক্টিভ মানে সক্রিয়, সাবজেক্ট সক্রিয়, ব্যক্তিবাচক হবে এবং কাজটা সাবজেক্ট নিজে করবে, নিজে করার ক্ষমতা আছে তার। যেমন আই ট্রাইস, এটা অ্যাক্টিভ। আর প্যাসিভ কি, সাবজেক্ট হবে নিষ্ক্রিয় বা বস্তুবাচক, কাজটা সাবজেক্ট নিজে না করে কাজটা অন্য কারো দ্বারা করা হবে। কাজটা সাবজেক্ট নিজে না করে কাজটা অন্য কারো দ্বারা করা হবে, তখন তাকে বলে প্যাসিভ। যেমন রাইস ইজ ইটেন বাই মি, আই ইট রাইস আর রাইস ইজ ইটেন বাই মি। উই স্পিক ইন ইংলিশ আর ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই আস। সো উই স্পিক ইন ইংলিশ আর ইংলিশ ইজ স্পোকেন, এগুলা সাবজেক্টের উপর নির্ভর করবে সবসময়। মানে চোখ কান খুলে আমাদেরকে অ্যান্সার করবে। এটা কিন্তু আমরা পাবো পরীক্ষার মধ্যে, ঠিক আছে? এখন দেখো, তো আমরা যখন কোশ্চেন সলভ করতে যাব সেন্টেন্স প্যাসিভ ভয়েসের হলে, এবার হচ্ছে রুলসে আসো। এত সময় যা দেখাইলাম এটা হচ্ছে চেনার উপায়, একদম বেসিক থেকে। এখন যেটা দেখ, এখন এটা আমরা একটু খেয়াল করব খুব সূক্ষ্ম হবে। দুইটা রুল অ্যাক্টিভ প্যাসিভ। কয়টা রুল? দুইটা। এক, সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েস কখন হয়? যখন সাবজেক্ট বস্তুবাচক হয়। সাবজেক্ট কি হবে? বস্তুবাচক বা নিষ্ক্রিয়, সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারবে না। তো সেন্টেন্স প্যাসিভ ভয়েসের হলে তখন টেন্স অফ পার্সন অনুযায়ী কি নিতে হয়? অক্সিলারি ভার্ব। আর মূল ভার্বের কি নিতে হয়? মূল ভার্বের নিতে হয় V3। তোমরা একটু এইগুলো সবাই অ্যানসার করে ফেলো, এগুলো একটু দ্রুত অ্যানসার করে ফেলো। ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাকিগুলো একটু অ্যানসার করে ফেলো, ঠিক আছে? ওকে, কমেন্ট বক্স অফ করে দেন। হ্যাঁ দেখো, এখানে একটু অ্যানসারটা করে ফেলো সবাই। তো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপর দ্য টুর্নামেন্ট ড্যাশ অ্যারেঞ্জড ডেকোরেটিভলি ইয়েস্টারডে, এটাকে কি অ্যানসার করতে পারো? সঠিকভাবে করো। এইটা সঠিক উত্তর কে কে করতে পারবে করো, এটা একটু করো। দ্য টুর্নামেন্ট ড্যাশ অ্যারেঞ্জ ডেকোরেটিভলি ইয়েস্টারডে। এখন পৃথিবীর যে কোনো টুর্নামেন্ট, পৃথিবীর যে কোনো টুর্নামেন্ট সে কি নিজে নিজে অ্যারেঞ্জ হয়? পৃথিবীতে কোনো টুর্নামেন্ট, ফিফা, আইসিসি, তোমাদের এলাকার ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এগুলো কি একা একা বাই ডিফল্ট ফুটবল এসে বলে হাই আই এম ফুটবল চলো আমরা খেলি, এরকম? ক্রিকেট এসে বলে হাই আই এম ক্রিকেট চলো খেলি আমরা, এরকম না। এটা মানুষের দ্বারা অ্যারেঞ্জ হয়, কর্তৃপক্ষ দ্বারা অ্যারেঞ্জ হয়, অথরিটির দ্বারা অ্যারেঞ্জ হয়। সাবজেক্ট কি অথরিটি না টুর্নামেন্ট নিষ্ক্রিয়। টুর্নামেন্ট নিজে নিজে কিচ্ছু করার ক্ষমতা নাই। ফুটবল তুমি কেমন পর্যন্ত এখানে ফালায় রাখো, অন্য পারবে না। তো এগুলা সাবজেক্টটা যেটা টুর্নামেন্ট, এটা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি? প্যাসিভ। এখন প্যাসিভ হলে কি করতে হয়? টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কাকে নিব? এখন এখানে ইয়েস্টারডে আছে, চোখ কান খোলা রাখতে হবে। ইয়েস্টারডে মানে গতকাল। গতকাল হলে কি? পাস্ট টেন্স, তখন দ্য টুর্নামেন্ট ওয়াজ। টেন্স অফ পার্সন যে একটা অক্সিলারি ভার্ব নিলাম ওয়াজ। এবার ভার্ব V3, অ্যারেঞ্জ নাকি অ্যারেঞ্জড?
দেখো মূল ভার্ব ভিত্তিকে অ্যারেঞ্জ, তাহলে দ্য টুর্নামেন্ট ওয়াজ অ্যারেঞ্জড ডেকোরেটিভলি ইয়েস্টারডে। টুর্নামেন্টটা ইয়েস্টারডে গতকালকে ডেকোরেটিভলি খুবই সাজসজ্জার সাথে অ্যারেঞ্জ করা হয়েছে। এখন কে অ্যারেঞ্জ করছে সেই ব্যক্তি কিন্তু নাই, কিন্তু সাবজেক্টে কি বস্তুবাচক একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, তাই এটা প্যাসিভ হয়ে গেছে। এবারে দিস বুক দ্যাট রিটেন বাই কাজী নজরুল ইসলাম ইন 1962, এই বইটা লেখা হয়েছিল কাজী নজরুল ইসলামের দ্বারা। কত সালে জানো? 1962 সালে। কত সালে? in 1962, 1962 সালে। তাহলে দিস বুক, এখন পৃথিবীর কোন বই কি একা একা লেখা হয়? দেখো তো এই যে সাবজেক্টটা আছে দিস বুক, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলো আমাকে। এই সেন্টেন্সে আজীবন সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট অ্যাক্টিভ নাকি সাবজেক্ট প্যাসিভ। পৃথিবীর কোন বই কি নিজে নিজে কে লিখতে পারে? পৃথিবীর কোন বই সে কি নিজেকে নিজে লিখতে পারে না, কোন ব্যক্তির দ্বারা লেখা হয়েছে। আর সাবজেক্ট কি সেই ব্যক্তি না, সাবজেক্ট তো বস্তুবাচক একটা বই। সক্রিয় না নিষ্ক্রিয়? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় ইংরেজিতে কি বলে? প্যাসিভ। প্যাসিভ মানে কি? টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব। এখন 1962 সালের ঘটনা কি? ওয়াজ, তাহলে দিস বুক ওয়াজ, এবার রাইট, রোট, রিটেন, প্যাসিভ মানে ভার্বের ভিতরে। তাহলে দিস বুক ওয়াজ রিটেন বাই কাজী নজরুল ইসলাম ইন 1962। ওকে, দিস বুক ওয়াজ রিটেন। ক্লিয়ার? সো এই হচ্ছে বিষয়টা। সো টেন্স অফ পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের ভিতরে। কখন? যখন প্যাসিভ হবে। প্যাসিভ কখন হবে? যখন সাবজেক্ট সব বস্তুবাচক, ইংলিশ নিজের কাজ নিজে করতে পারে না, নিজে নিজে বলতে পারে না, টুর্নামেন্ট একা একা অ্যারেঞ্জ হতে পারে না, বই নিজে নিজে লিখতে পারে না। ক্লিয়ার? হচ্ছে প্যাসিভ। উৎকৃষ্ট উদাহরণ। এখন আসো আমরা এই পরে আর একটা রুল আছে প্যাসিভের। প্যাসিভের দুইটা রুল, একটা হচ্ছে এটা টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে আমরা এখন করব। দেখো মোডাল অক্সিলারি চিহ্ন কে কে তোমরা সবাই? অনেকে বলবো যে ভাই আমি তো চিনি, কারণ আমরা সবাই ব্যবহার করি এগুলো দৈনন্দিন। মোডালস কাকে বলে? মোডাল অক্সিলারি। দেখো অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কারা? am, is, are, was, were, have, has, had, do, does, did, এদেরকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। am, is, are, was, were, have, has, had, do, does, did, এইদেরকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। আরেকটা কি? মোডাল অক্সিলারি। মোডাল কারা? এই যে এদেরকে বলা হয় মোডাল অক্সিলারি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এদেরকে বলা হয় মোডাল অক্সিলারি। তো প্যাসিভের এই মোডালের সাথে একটা রুল আছে। যেমন একটা সেন্টেন্স মনে করো প্যাসিভ, কিন্তু মানে সব কিছু সেম, কিন্তু সেই সেন্টেন্সের মধ্যে একটা মোডাল আছে। একটা মোডাল আছে, ক্যান অথবা কুড অথবা শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, কোন একটা মোডাল আছে মনে করো। তো যদি মোডাল থাকে তখন সেখানে কোনো অক্সিলারি ভার্ব হয় না, ডিরেক্ট বি প্লাস ভি থ্রি অ্যান্সার হয়। কি হয়? ডিরেক্টলি বি প্লাস ভি থ্রি। ঠিক আছে? টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব তখন আর লাগে না। যেমন বা অ্যাসাইনমেন্ট। এখন অ্যাসাইনমেন্ট কি নিজে করতে পারে? অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে 1 ঘন্টার মধ্যে। এখন অ্যাসাইনমেন্ট কি নিজে কমপ্লিট করবে? তোমাদের যে আমরা হোমওয়ার্ক দিই সেটা কি নিজে কমপ্লিট হয় না? তোমরা করো, কারণ ওরা নিষ্ক্রিয়। সেই অ্যাসাইনমেন্ট কি? বস্তুবাচক, নিষ্ক্রিয়, নিজের কাজ নিজে করতে পারে না। নিজের কাজ যদি নিজে করতে না পারে তখন তাকে প্যাসিভ বলে। এখন এটা কেমন প্যাসিভ? এটাকে বলা হয় মোডাল প্যাসিভ। কেন এটা মোডাল প্যাসিভ? কারণ এই সাবজেক্টের পরে একটা মোডাল অক্সিলারি আছে, সাবজেক্টের পরে একটা মোডাল অক্সিলারি আছে, এই কারণে এদেরকে বলা হয় মোডাল প্যাসিভ। কি বলা হয়? মোডাল প্যাসিভ। তো এই মডাল প্যাসিভের ক্ষেত্রে এই মডাল প্যাসিভের ক্ষেত্রে বি প্লাস ভি থ্রি হয়, কোনো অক্সিলারি কিছু দরকার নাই, ডিরেক্ট বি প্লাস ভি থ্রি। কেন বি প্লাস ভি থ্রি? কারণ এখানে মোডাল আছে। দেখো বি কমপ্লিটেড, বি কমপ্লিটেড। ঠিক আছে? দেখো তাহলে দ্য অ্যাসাইনমেন্ট ক্যান বি কমপ্লিটেড উইদিন 1 hour। যদি ক্যান না থাকতো তাহলে অ্যান্সার হইতো দ্য অ্যাসাইনমেন্ট ওয়াজ কমপ্লিটেড অথবা দ্য অ্যাসাইনমেন্ট ইজ কমপ্লিটেড। পাস্ট টেন্সে দিতাম ওয়াজ, প্রেজেন্ট টেন্সে দিলাম ইজ। কিন্তু এটা তো প্রেজেন্ট পাস্টে যাবে না, কারণ এখানে ক্যান আছে, মোডাল। মোডাল থাকলে তার প্যাসিভ ডিরেক্ট বি প্লাস ভি থ্রি হয়, কোনো অক্সিলারি ভার্ব লাগে না, ভি থ্রিও লাগে না। ক্লিয়ার? জাস্ট বি প্লাস ভি থ্রি, আমি যারা কোনো কিছু লাগে না। দ্য রেজাল্ট মে ড্যাশ পাবলিশ এট 2:30 PM। এখন এখানে ফলাফল প্রকাশিত হতে পারে। এখন পৃথিবীর কোন ফলাফল কি একা একা প্রকাশিত হয়? তোমাদের কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষার এক্সাম, সেমিস্টার ফাইনাল, হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট কি অফিস রুম থেকে একা একা উড়ে চলে আসে মাঠের মধ্যে? না। একা একা উড়ে চলে আসে সবার কাছে? না। রেজাল্ট প্রিন্সিপাল স্যার পাবলিশ করে, অথবা রেজাল্ট অথরিটি পাবলিশ করে। কিন্তু সাবজেক্ট কে? অথরিটি নাকি রেজাল্ট? রেজাল্ট। বস্তুবাচক, নিষ্ক্রিয়, নিজের কাজ নিজে করতে পারে না। তো যে নিজের কাজ নিজে করতে না পারে তাকে কি বলে? প্যাসিভ। এখন এটা কেমন প্যাসিভ?
এখানে একটা মোডাল দেখতে পাচ্ছি আমরা। তাহলে এটা কি মোডাল প্যাসিভ। মোডাল প্যাসিভের ক্ষেত্রে কি ডাইরেক্ট বি প্লাস ভি থ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে বি পাবলিশড। বি পাবলিশড, তাহলে দ্য রেজাল্ট মে বি পাবলিশড, ফলাফল প্রকাশিত হতে পারে আজকে 2:30টায় 2:30 PM এ। আচ্ছা, ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস কি নিজেরা নিজে মানবে? সাবজেক্টটা দেখো, খেয়াল করতে হবে কিন্তু যে কেন এটা প্যাসিভ। ট্রাফিক রুলস কি নিজেরা নিজে মানে না ড্রাইভাররা মানে? ট্রাফিক রুলস কোনোদিন নিজেরা নিজে মানতে পারে না, কারণ তো ব্যক্তি না, তো একটা নিষ্ক্রিয় জিনিস। মানে কারা? মানুষ, পথচারীরা, তারপরে ড্রাইভাররা, তাই না? তারা মানে। তো ট্রাফিক রুল সাবজেক্ট আছে, তো নিষ্ক্রিয়, প্যাসিভ। এখন কেমন প্যাসিভ? অক্সিলারি ভার্ব নিব, তারপর V3 নিব না, এটা মোডাল প্যাসিভ। কেন মোডাল প্যাসিভ? কারণ এখানে মাস্ট আছে। মাস্ট একটা কি বলো? মাস্ট একটা মোডাল অক্সিলারি, তো এটা মোডাল প্যাসিভ। মোডাল প্যাসিভ বলে কি হয়? ডাইরেক্ট বি প্লাস V3, তাহলে মাস্ট বি মেইনটেইনড। হ্যাঁ, মাস্ট বি মেইনটেইনড। ওকে, ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইনড স্ট্রিক্টলি টু এনশিওর সেফটি অন রোডস। এখানে কোনো অ্যামিজ আর অজার আসবে না, ডাইরেক্ট বি প্লাস V3। কেন ডিরেক্টলি বি প্লাস V3? কারণ মোডাল প্যাসিভ, শুধু প্যাসিভ না। এই হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, আর কিচ্ছু নাই। মোডাল থাকলে তোমরা দিবা বি প্লাস V3, মোডাল না থাকলে অক্সিলারি ভার্ব প্লাস V3। আবার বুঝো, যদি মোডাল থাকে ক্যান, মে, মাস্ট, উইল, উড, শ্যাল, শুড, যদি মোডাল থাকে তখন বা বি প্লাস V3, আর যদি মোডাল না থাকে তখন অক্সিলারি প্লাস V3, ইজার অজার প্লাস V3, ইজার অজার তারপরে V3। ওকে, এখন আমাকে বলো অ্যাক্টিভ প্যাসিভ পানির মতো ক্লিয়ার কার কার? ক্লাস যারা মিস দিচ্ছে আজকে তাদের কপাল খারাপ। অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার কার কার? তাহলে আমি সামনের দিকে যাব। বলো বলো বলো, অ্যাক্টিভ প্যাসিভ কি ক্লিয়ার? যে প্যাসিভ কখন হয়, এটা বাংলাদেশের 90% মানুষ, 90% স্টুডেন্ট ধরতেই পারে না যে প্যাসিভ কখন হয়। 90% স্টুডেন্টরা ধরতেই পারে না যে প্যাসিভ হয় কখন। ক্লিয়ার? বুঝছো সবাই? ওকে, জি ভাই ক্লিয়ার, শুক্রিয়া। এইবার তাহলে আমরা সামনের দিকে যাই। থ্যাংক ইউ ফর দ্য রেসপন্স। বাংলাদেশের 90% মানুষ বুঝতেই পারে না যে প্যাসিভ কখন হয়, তার সেখানে অক্সিলারি বা কখন দেবে আর বি প্লাস V3 বা কখন দিবে, যদি ধরতেই না পারো। গতদিন আমরা এই পর্যন্ত শিখেছিলাম, গত ক্লাসে আমরা এই পর্যন্ত শিখেছিলাম যে হোয়াইল, হোয়াইলের পর ডাইরেক্ট ভার্ব আসলে তার সাথে ডাইরেক্টলি আইএনজি হয়, আর হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে আই, ও, ইউ, হি, শি, ইট, দে, দেম, দেয়ার, যদি কোনো সাবজেক্ট থাকে হোয়াইলের পরে তখন এম, ইজ, আর বা অজার প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? এটা আমরা গত ক্লাসে লাস্ট ছিল। এরপর থেকে আমরা শুরু করব। এখন পানি খাচ্ছি, ওয়েট। তোমরা প্রচুর পানি খায়, আজকাল কিন্তু অনেক গরম পড়ে। ওকে, এখন আসো আমরা সামনের দিকে আগাই। পরবর্তী রোল নাম্বার 7 আমরা পড়ছি, আর অ্যাক্টিভ প্যাসিভের পরের অংশ থেকে আমরা শুরু করব। দেখো, সব ভার্ব যখন তোমরা করতে যাবা তখন মাঝে মাঝে বৈচিত্র্যময় কিছু জিনিস পাবো, যেমন বিকজ অফ বিং লেজি, অলস হওয়ার কারণে, হি নট গেট এ গুড রেজাল্ট বা গুড গ্রেড, এরকম নট প্লাস ভার্ব পাবা। একটা নট আছে, তারপরে ভার্ব আছে। আবার দেখো, হি ডাজ নট ফলো রুটিন ইন হিজ লাইফ, সে তার জীবনে রুটিন ফলো করে না, এন্ড ইট ইজ ভেরি ডিজাস্ট্রাস, আর এই জিনিসটা খুবই বাজে, খুবই মারাত্মক বাজে। এখন নট ফলো, এখন রাইট ফ্রম ভার্ব আমরা দেখেছি শুধু ভার্ব থাকে, শুধু গেট থাকবে, নট গেট কেন আসছে? শুধু ফলো থাকবে, নট ফলো কেন আসছে? তাই না? শুধু গেট থাকবে, নট গেট কেন? শুধু ফলো থাকবে, নট ফলো কেন? তো রাইট ফ্রম ভার্বসে এরকম তুমি নট প্লাস ভার্ব পাবা। কি পাবা? নট প্লাস ভার্ব। তো কোথাও যদি রাইট ফ্রম ভার্বসে ব্র্যাকেটে এই নট থাকে, তাহলে এই ভার্বের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। এই ভার্বের কোনো পরিবর্তন হবে না, এই নটেরও কোনো পরিবর্তন হবে না। এর অ্যান্সার একেবারে সহজ। দেখো, রাইট ফ্রম ভার্বসে যদি কখনো নট প্লাস ভার্ব থাকে 100% পাবা। এই যে নট আছে, ভার্ব আছে গেট, নট আছে,
ভার্ব আছে গেট, তখন এই গেট রে গট, গেটিং, গেটস, আইএনজি, ভি2, ভি3, ফলো, ফলোইড, ফলোইং কোনো কিছু দেওয়া যাবে না। এই নট আর গেটই অ্যান্সার, এই নট আর ফলোই অ্যান্সার। শুধু সেখানে একটা ডু অথবা ডাজ অথবা ডিড নিতে হবে। প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। যেমন বিকজ অফ বিং লেজি, অলস হওয়ার কারণে হি ড্যাশ নট গেট এ গুড গ্রেড। এখন এই নট গেটই অ্যান্সার, শুধু এর সাথে ডাজ নিতে হবে, তখন ডাজেন্ট। ডু নিলে ডু নট, যদি ডিড নাও তাহলে ডিডেন্ট গেট এ গুড গ্রেড। এখন দেখো অলস হওয়ার কারণে সে ভালো গ্রেড পায় নাই, তাহলে এটা পাস্ট টেন্সের কথা, এই কারণে হি দেখো ডিড, যেহেতু পাস্ট টেন্সে অলস ছিল সেই কারণে সে ভালো গ্রেড পায় নাই, তো ডিড নট গ্রেড, তো এটা কি হয়ে গেল ডিডেন্ট গেট। আবার তুমি এটাকে চাইলে ডিড নট গেটও দিতে পারো, ঠিক আছে, হি ডিড নট গেট এ গুড গ্রেড। সো এই নট গেটই কিন্তু অ্যান্সার। হ্যাঁ, এখানে যে নট গেট আছে সেই নট গেটই কিন্তু অ্যান্সার, নট গেট। তার আগে কি আছে, আমি একটা ডিড বসাইছি, এই নট গেটই কিন্তু অ্যান্সার, তো ডিড নট গেট। তখন তুমি ব্র্যাকেটে নট প্লাস ভার্ব পাবা, ওইটাই অ্যান্সার, শুধু তার আগে একটা ডু, ডাজ বা ডিড বসাইতে হবে। দেখো সে তার জীবনে রুটিন ফলো করে না, he does not follow routine in his life and it is very disastrous, তো he not follow, he third person singular number, তো এটা সে তার জীবনে রুটিন ফলো করে না, প্রেজেন্ট টেন্সের ঘটনা, তো নট ফলো অ্যান্সার, শুধু he third person singular number বলে এখানে ডাজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডু এর সাথে এস বাই এস হয়, তো ডাজ। এবার নট ফলো অথবা ডাজেন্ট ফলো, দেখো তো হি ডাজেন্ট ফলো রুটিন, এখন দেখো সেই নট ফলোই কিন্তু আছে, এই নট ফলো কিন্তু কোনো চেঞ্জ হয়নি, নট ফলো আছে, হি ডাজেন্ট ফলো রুটিন ইন হিজ লাইফ, তার জীবনে, এন্ড ইটস ভেরি ডিজাস্টার্স, আর এই জিনিসটা খুবই বাজে, খুবই মারাত্মক খারাপ, ঠিক আছে। তো হি ডাজেন্ট ফলো রুটিন ইন হিজ লাইফ and it is very disastrous, it is very disastrous, does not follow। এখন এখানে মনে করো হি না, এখানে কি আছে, দে আছে, এখানে সাবজেক্ট কি আছে, মনে করো এখানে সাবজেক্ট আছে দে, তো দের পরে তো ডাজ হয় না, দে থাকলে কি হতো, ডু হইতো, তাহলে দে ডোন্ট ফলো বা ডু নট ফলো, দে ডোন্ট ফলো অথবা ডু নট ফলো, ঠিক আছে। তো রাইট ফর্ম অফ ভার্বস যখন তোমরা ব্র্যাকেটে নট পাবা, তখন সেই নট হয় ডু যোগ করে ডু নট হয়ে যাবে, নয় ডাজ যোগ করে ডাজেন্ট হয়ে যাবে, নয় ডিড যোগ করে ডিডেন্ট হবে, আর বাদ বাকি সবকিছু অপরিবর্তিত থাকবে। যেমন এই যে ভার্ব গেট, নট গেট নট গেট, নট ফলো নট ফলোই থাকবে, শুধু ডু যোগ করলে ডু নট, ডাজ নট করলে ডাজেন্ট, ডিড যোগ করলে ডিডেন্ট ফলো। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এরপরে আসো আমরা পরের রুলে যাব, এন্ড অর বাট, খুবই সেনসিটিভ একটা রুল। দেখো এন্ড অর বাট এই তিনটা কনজাংশন, এই তিনটা কি, এই তিনটা হচ্ছে, এটা কিন্তু খুবই খুবই বেসিক, যা আমাদের বাংলাদেশের 90% মানুষ ভুল করে, যেটা আসলে ভুল করার কথা না, একেবারে সহজ জিনিস, কিন্তু মানুষ ভুল করে আসলে, কারণ তাদেরকে সহজ করে শেখানো হয় না, কঠিন করে শেখানো হয়, বা শেখানোই হয় না এই জিনিসগুলো। এন্ড অর বাট, এন্ড মানে এবং, অর মানে অথবা, বাট মানে কিন্তু, এটা জানো না এমন কেউ নেই, কিন্তু এটা গ্রামাটিক্যাল ব্যবহারটা জানো না অনেকে। তো এই এন্ড অর বাট এই তিনটা কনজাংশনের আগে পরে ভার্বের একই ফর্ম ব্যবহৃত হয়, এন্ড অর বাট। এই এন্ড অর বাট, এন্ড এর আগে যদি তুমি ভার্বের ভি2 দাও, এন্ড এর পরেও ভি2 দিতে হবে, অর এর আগে যদি তুমি ভার্বের সাথে আইএনজি দাও, অর এর পরেও ভার্বের সাথে আইএনজি দিতে হবে, বাটের আগে যদি তুমি ভি3 দাও, বাটের পরেও তোমাকে ভি3 দিতে হবে, মানে এদের আগে পরে সেম। এন্ড অর বাট এর আগে যদি ভার্বের ভি1 থাকে, পরেও তোমাকে দিতে হবে ভি1, আগে ভি2 দিলে পরেও তোমাকে দিতে হবে ভি2, আগে ভি3 দেওয়া থাকলে পরেও তোমাকে দিতে হবে ভি3, আগে আইএনজি থাকলে পরেও তোমাকে দিতে হবে আইএনজি। এদের আগে পরে সবসময় সেম হয়, এদের আগে এবং পরে সবসময় ভার্বের সবসময় একদম সেম ফর্ম বসে। ফ্রম দা বার্থ, জন্ম থেকে, আওয়ার প্যারেন্টস আর, আমাদের পিতামাতা, নার্সিং, our parents are nursing, আমাদেরকে সেবা দিয়েছে, and bring up us till the adulthood, এবং আমাদেরকে বড় করেছে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। এখন এখানে আমরা একটা and দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা একটা and দেখতে পারতেছি। এখন এই and এর আগে পরে সবসময় সেম হয়, and এর আগে পরে সবসময় সেম হয়। এখন and এর আগে আছে নার্সিং, তাহলে এন্ড এর পরে, এন্ড এর আগে ভার্বের সাথে আইএনজি আছে, নার্স মানে সেবা দেয়, আবার নার্স মানে সেবিকা, নাউন ও ভার্ব। ইংরেজিতে অনেক শব্দ আছে যারা একই সাথে নাউন একই সাথে ভার্ব, যেমন
ওয়াটার মানে পানি, আবার ওয়াটার মানে পানি দেয়া। অ্যাটাক মানে আক্রমণ, আবার অ্যাটাক মানে আক্রমণ করা। ঠিক আছে, তারপরে এরকম রেইন মানে বৃষ্টি, আবার রেইন মানে বৃষ্টি হওয়া। ওয়ার্ক মানে কাজ, আবার ওয়ার্ক মানে কাজ করা। সো একই সাথে নাউন, একই সাথে ভার্ব, এরকম অসংখ্য শব্দ আছে ইংরেজিতে। এখন নার্স মানে সেবিকা, আবার নার্স মানে কাউকে সেবা দেয়া। তো এন্ড এর আগে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে এন্ড এর পরে কি হয়? এন্ড এর পরেও ভার্বের সাথে আইএনজি। তখন অ্যানসারটা কি? তাহলে ব্রিং এর সাথে আইএনজি, তাহলে ব্রিংইং, ব্রিং এর সাথে আইএনজি, ব্রিংইং আপ আস টিল দ্য অ্যাডাল্টহুড। তাহলে ফ্রম দা বার্থ, জন্ম থেকে, আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতা, আর নার্সিং আমাদেরকে বড় করতেছে, এন্ড ব্রিংইং আপ আস টিল দ্য অ্যাডাল্ট, সেবা দিয়েছে এবং বড় করছে। তো এন্ড এর আগে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এন্ড এর পরেও ভার্বের সাথে আইএনজি। এখন একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, দেখো এইখানে তোমাদের কারোর মনে কি প্রশ্ন জাগতে পারে কিনা যে ভাইয়া এইখানে তো আর নার্সিং আছে, অক্সিলারি ভার্ব একটা আর আছে, তারপরে নার্সিং আছে, তাহলে এন্ড এর আগে কি আমি আর নার্সিং ধরবো নাকি শুধু ভার্বের সাথে আইএনজি ধরবো? এখন কথা হচ্ছে আর নার্সিং আছে না, এখানেও অ্যান্সার আর ব্রিংইং, আর ব্রিংইং। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে এক জিনিস দুইবার বসে না। এই এন্ড অর বাট যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স তোমাদের আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। ঠিক আছে, আচ্ছা তোমাদের মোটিভেশন 9 দেখো, এটা হচ্ছে 6 দেখো, এর পরের টপিক সম্ভবত ট্রান্সফরমেশন, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এগুলো শেখাবো। তো ফ্রম দা বাট প্যারেন্টস আর নার্সিং, তো এন্ড অর বাট যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়, শেখাবো এগুলা। তো এই কম্পাউন্ড সেন্টেন্সে একবার আর আছে, এই কম্পাউন্ড সেন্টেন্সে আর কিন্তু একবার আছে, ফের এইখানে আর দরকার নাই। এই কারণে শুধু ভার্বের সাথে আইএনজিটা বসে, ব্রিং এর সাথে আইএনজি, ব্রিংইং। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আর আছে, কিন্তু এ আর উজ্জ, এ আর এখানে বসানো যাবে না, কারণ কম্পাউন্ড সেন্টেন্স এক জিনিস দুইবার নেয় না। ক্লিয়ার? সো অ্যানসার কি? ব্রিংইং, ভার্বের সাথে আইএনজি, এন্ড এর আগে পরে সেম। এখন মনে করো এখানে নার্স না থেকে যদি এখানে অন্য কোনো একটা ভার্বের V3 থাকতো, তাহলে এখানে আমরা এটার V3 দিতাম। যদি এখানে V2 থাকতো, এখানেও আমরা V2 দিতাম। বোঝা গেছে বিষয়টা? এরপরে দেখো, হি টোল্ড মি টু ডু অর ডাই, অর, এন্ড অর বাট। এখন এন্ড এর আগে, অর এর আগে, বাট এর আগে সেম ফর্ম হয়। এখন অর আগে কি আছে দেখো তো, ডু, ভার্বের বেস ফর্ম, তাহলে এখানেও ভার্বের বেস ফর্ম যা আছে, ডাই। এই ব্র্যাকেটে সবসময় ভার্বের বেস ফর্ম দেয়া থাকবে, ব্র্যাকেটে সবসময় ভার্বের বেস ফর্ম দেয়া থাকবে, ওইটাই তোমাকে বসাইতে হবে। তো অরের আগে বেস ফর্ম আছে ডু, তো এখানে জাস্ট ডাই। আচ্ছা, হি অ্যাটেন্ডেড দ্য, এবার এটা আমি একটু কমেন্ট বক্স ওপেন করে দিচ্ছি, তোমরা নিজেরা অ্যানসার করো। এটা কে কে অ্যানসার করতে পারবা? সি নাম্বারটা, সি নাম্বারটা সবাই অ্যানসার করো, সি নাম্বারটা, সি নাম্বারটা সবাই অ্যানসার করতে দেখি কে কে এটা সঠিক অ্যানসার করতে পারো, আমি একটু দেখবার চাই। করো, বলো এখানে কি হবে, বলো, আমি পারি না এটা, তোমরা বলো। করো, এখানে অ্যানসার করো সবাই। বাহ, এখানে ভার্ব কে বলো তো? বাট, বাটের আগে ভার্বের কোন ফর্ম আছে? ওকে, অনেকে লিভিং অ্যানসার করেছো। অনেকে লিভিং অ্যানসার করেছো। আচ্ছা আমি বলি, এন্ড বাটের রুল কি? এদের আগে যা আছে এদের পরে তাই, আগে যা আছে পরেও সেম তাই। তাহলে আগে এখানে কি আছে একটু খেয়াল করি আমরা, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং লেট বাট, তাহলে স্যার বলছে এন্ড আর বাটের আগে পরে সেম, তাহলে বাটের আগে এখানে যদি অ্যাটেন্ডেড দ্য মিটিং লেট, লিভ ভেরি ফাস্ট। এখন কথা হচ্ছে এর মধ্যে ভার্ব কে? কথা হচ্ছে এর মধ্যে ভার্ব আসলে কে? তোমরা যদি কেউ ভেবে থাকো যে এখানে এই বাটের আগে ভার্বটাকে,
এটা নিয়ে তো তোমাদের মধ্যে কনফিউশন। বলো ভার্ব কে মিটিং নাকি ভার্ব লেট নাকি ভার্ব অ্যাটেন্ডেড? বলো ভার্ব কে। এইখানেই তোমাদের কনফিউশন আমি জানি। তো উত্তরটা হচ্ছে এখানে মিটিংও ভার্ব না, লেটও ভার্ব না, ভার্ব হচ্ছে অ্যাটেন্ডেড। সবসময় যে ভার্বের ফর্মটা এন্ড অর বাটের ঠিক আগে থাকবে এরকম থাকবে তা কিন্তু না, আগেও থাকতে পারে। এটা একটা ক্লজ মার্কার, এন্ড অর বাট এটা ক্লজ মার্কার। এদের আগে একটা ক্লজ থাকে, এদের আগে একটা ক্লজ থাকে, এদের পরে আরেকটা ক্লজ থাকে। ঠিক আছে? সো ফার্স্ট ক্লজের যে ভার্বটা বা সেন্টেন্সটা ওটার পরেরটা ঠিক হুবহু সেম হবে। তো এখানে যে ক্লজটা আছে হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, এর ভার্ব হচ্ছে অ্যাটেন্ডেড, এটা ভার্বের ভি2। তাহলে এর পরেরটা যেটা এটাও ভি2ই হবে। বাট লেফট ভেরি ফাস্ট। এখন অনেকে লেট রে ভাবো ভার্ব, লেট কিন্তু ভার্ব না, লেট একটা অ্যাডভার্ব। লেট কোনো ভার্ব নয়, লেট একটা অ্যাডভার্ব। ঠিক আছে? মিটিং একটা নাউন, মিটিং একটা নাউন। তাহলে ভার্ব ছিল কে? যে সাবজেক্টের পরে হি এর পরে অ্যাটেন্ডেড। ওকে, তোমরা ক্লিয়ার? হ্যাঁ, অনেকে সঠিক উত্তর করেছে, গুড। আর লিভের ভি2 লিভড না, লিভের ভি2 লেফট, লিভের ভি2 কিন্তু লিভড না। ঠিক আছে? অনেকে দিয়েছে হয়তো ভুল করে, এটা লিভড না কিন্তু লেফট। হ্যাঁ, লেফট। ঠিক আছে? সো এন্ড অর বাট এদের আগে পরে সেম, এদের আগে ভার্বের যে ফর্ম থাকবে এদের পরে আমরা ঠিক সেম ফর্ম ব্যবহার করব। এরপরে অ্যাজ ইফ এজ দো, এদের বাংলা মিনিং কি? যেন। এটা কোথায় পড়াইছি? কমপ্লিটিং সেন্টেন্সে। আর কোথায় পড়াইছি? স্পেশাল ইউজেসে। সো এই অ্যাজ ইফ বা অ্যাজ দো যেখানে পাবা একেবারে সহজ, মানে সহজ জিনিস। এর আগের অংশে তুমি যদি ভি অন দেখতে পাও তাহলে এর পরের অংশে তুমি দিবা ভি2। আর এর আগের অংশে দেয়া থাকবে যদি ভি2 তাহলে তোমাকে দিতে হবে হ্যাড প্লাস ভি3। ক্লিয়ার? একেবারে সহজ। কি দেখো, খেয়াল করো, অ্যাজ ইফ এজ দো, এই অ্যাজ ইফ এজ দোর আগের অংশে, এই যে এই অ্যাজ ইফ এজ দো সবসময় মাঝখানে তোমরা, তো এর আগে প্রথম অংশে যদি ভি1 থাকে তাহলে পরের ভাগ তোমাকে দিতে হবে ভি2, পরের অংশে দিতে হবে ভি2। আগে ভি1 থাকলে পরে ভি2, আর আগে যদি ভি2 থাকে পরে তোমাকে দিতে হবে হ্যাড প্লাস ভি3। তুমি আগে যদি পাও ভি1 তাহলে এর পরেরটা তুমি দিবা ভি2, আগে যদি তুমি পাও ভি2 পরে দিবা তুমি হ্যাড প্লাস ভি3। দেখো, হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ নো এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। হি বিহেভস অ্যাজ ইফ। এখন এই অ্যাজ ইফ এর আগে বিহেভস আছে, বিহেভস কি? ভার্বের ভিয়ন। তাহলে অ্যাজ ইফ এর আগে যদি ভিয়ন থাকে পরে কি দিতে হয়? ভি2। তাহলে নো নাকি নিউ? তাহলে হি নিউ এভরিথিং। হি বিহেভস অ্যাজ ইফ, সে এমন ভাবে আচরণ করে যেন হি নিউ এভরিথিং। শি টক্স অ্যাজ দো, এখানে কি আছে? অ্যাজ দো আছে। তাহলে অ্যাজ এর আগে কি আছে? ভিয়ন, টক্স। টক হচ্ছে ভিয়ন, হি থার্ড পারসন, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বেস টক্স। তো শি টক্স অ্যাজ দো শি ড্যাশ বি এ ম্যাড, শি ওয়ার এ ম্যাড। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল। ঠিক আছে? এখন বি আছে, এই বি ভার্বের ভিয়ন কে? এম ইজ আর। বি ভার্বের ভিয়ন হচ্ছে এম ইজ আর। এই বি ভার্বের ভি2 কে? ওয়াজ বা ওয়ার। বি ভার্বের ভি2 কে? ওয়াজ বা ওয়ার। ঠিক আছে? সো বি ভার্বের ভি2 হচ্ছে ওয়ার। শি ওয়ার এ ম্যাড। শি অ্যাড্রেসড মি অ্যাজ দো, সে এমন ভাবে আমাকে অ্যাড্রেস করলো যেন। এখন অ্যাজ দোর আগে এখানে কি আছে? অ্যাড্রেসড, অ্যাড্রেসড আছে। শি অ্যাড্রেসড মি অ্যাজ দো ভি2। তো অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি ভি2 থাকে, অ্যাড্রেসড থাকে, তাহলে এর পরে আগে ভি2 বলে পরে কি দিতে হয়? হ্যাড প্লাস ভি3। একেবারে সহজ। তাহলে একটা হ্যাড নিবা, তাহলে শি হ্যাড। এবার সি সিন, তাহলে শি হ্যাড সিন মি আর্লিয়ার, যেন সে আমাকে আগেই দেখেছে। শি অ্যাড্রেসড মি অ্যাজ, অ্যাজ দের আগে ভি2 থাকলে পরে হ্যাড প্লাস ভি3 হয়। তো শি অ্যাড্রেসড মি অ্যাজ দো শি হ্যাড সিন মি আর্লিয়ার, যেন সে আমাকে আগেই দেখেছে। শি অ্যাক্টেড অ্যাজ ইফ, সে এমন ভাবে অ্যাক্ট করলো, সে এমন ভাবে ভান করতেছে যেন সে জিপিএ 5 পাইছে। তো অ্যাক্টেড আগে কি আছে? ভি2। অ্যাজ ইফ এর আগে ভি2 থাকলে পরে কি দিতে হয়? হ্যাড প্লাস ভি3। তাহলে শি স্কোরড নাকি শি হ্যাড স্কোরড? শি হ্যাড স্কোরড জিপিএ 5। তো শি অ্যাক্টেড অ্যাজ ইফ শি হ্যাড স্কোরড জিপিএ 5, অ্যাক্টেড ভি2।
তাহলে অ্যাজ ইফ এস ধরো আগে V1 থাকলে পরে V2, আগে V2 থাকলে পরে হ্যাড প্লাস V3, একেবারে সহজ জিনিস। ওকে, এবার তোমাদের 3 বার পড়াইলাম একই জিনিস, কিন্তু এরপরে তোমরা ভুল করো, তখনই কষ্টটা লাগে। এরপরে দেখো এই রুল তোমাদেরকে পড়াইছি প্রত্যেককে, এখানে যারা আছো বল, ইট ইজ টাইম, ইট ইজ আইটেম, এখনই উপযুক্ত সময় যে কোন একটা কাজ করার, এখনই উপযুক্ত সময়। তো এরপরে এখন তোমাদের তো এটা রাইট ফর্ম অফ ভার্বস এ ডিরেক্ট মানে দেয়াই থাকবে সবকিছু, শুধু তুমি ভার্বের ফর্মটা বসাবা, শুধু তুমি ভার্বের ফর্মটা বসাবো। আমরা যদি একটু খেয়াল করি, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, তো এটার নিয়ম কয়টা বলো? ইট ইজ হাই টাইমের বলো, ইট ইজ টাইম হাই টাইমের নিয়ম কয়টা? তোদের শুধু কমেন্ট বক্স বন্ধ রাখাই ঠিক আছে রে, তোরা যা করস পড়ালে বাদ দিয়া। ওকে দেখো এখানে খেয়াল করো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম মানে কি এখনই উপযুক্ত সময় যে। এরপরে নিয়ম দুইটা, সাবজেক্ট থাকলে তোমাকে V2 দিতে হবে, টু থাকলে তোমাকে V1 দিতে হবে। এখন তুমি যেটা পাও, যদি ইট ইজ টাইম হাই টাইমের পরে কিছুই না দেয়, তুমি সাবজেক্ট দিলে V2 দিবা, টু দিলে V1 দিবা, কিন্তু সারটা দিয়ে দিবে কারণ এটা রাইট ফর্ম অফ ভার্বস, তোমাকে শুধু ভার্বটা বসাইতে হবে, V2 টা বা V1 টা। তো ইট ইজ টাইম হাই টাইমের পরে যদি তোমাকে স্যার সাবজেক্ট দেয়, তাহলে তোমার অ্যান্সার করতে হবে V2 দিয়ে। আর ইট ইজ টাইম হাই টাইমের পরে স্যার যদি টু দেয়, তো টু এর পরে তো আজীবন এমনিতেই ভার্বের V1 বসে, টু এর পরে আজীবনই ভার্বের কি বসে? V1 বসে। এটা তো আর আহামরি কিছু না। আমরা একটু খেয়াল করি, করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, দুর্নীতি উন্নয়নের জন্য একটা অন্তরায় বা বাধা। তো ইট ইজ টাইম উই, তো ইট ইজ টাইম এর পরে উই আছে, উই একটা কি সাবজেক্ট, উই একটা সাবজেক্ট। তো ইট ইজ টাইম হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে কি দিতে হয়? V2 দিতে হয়। টু থাকলে কি দিতে হয়? আচ্ছা, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান, এগুলো রাইট ফর্ম ভার্বস এর আগে দুইবার পড়াইছি, স্পেশাল ইউজেসও পড়াইছি, কমপ্লিকেশন ইউজেসও পড়াইছি। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় টু। আচ্ছা, টু আছে এখানে, এখন টু দিলে দিতে হয়, টুর পর তো আজীবন এমনিতেই সবকিছু পরে V1 বসে, সাবজেক্ট দিলে কি দিতে হয়? V2, সাবজেক্ট দিলে V2, টু দিলে V1। তো ইট ইজ টাইমের পরে প্রথমটাই উই আছে সাবজেক্ট, তাহলে V2 স্টপ, তাহলে এখনই উপযুক্ত সময় উই স্টপড ইট, এটা বন্ধ করার। আবার স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় টু গিভ আছে, গিভ এর V2 সরি গিভ এর বেস ফর্ম যেটা গিভ গিভি, সো টু নিচে লিখলাম আমি, টু গিভ আপ, গিভ গিভি থেকে যাবে, ঠিক আছে। সো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট থাকলে তুমি দিবা V2, টু থাকলে তুমি দিবা V1। আর মনে করো সাবজেক্টও নাই টুও নাই, তখন তুমি কি করবা? তোমার যেটা ভালো লাগে, তবে 2 + V1 দিয়ে অ্যান্সার করে দিবা, কিন্তু রাইট ফর্ম ভার্বস দেয়া থাকবে, ঠিক আছে। টু থাকলে V1 দিবা, আর সাবজেক্ট থাকলে V2 দিবা, সিম্পল। ওকে, এরপরে আসো আমাদের নেক্সট রুল, লেস্ট। লেস্ট মানে কি বলো? পাছে ভয় হয় যে, এটাও শেখাইছি তোমাদেরকে। পাছে ভয় হয় যে, কোনো একটা কাজ তুমি করতেছো, কিন্তু কাজটা করতেছো ভয়ে, ভালোবেসে না বা মন থেকে না, কাজটা তুমি কি করতেছো? ভয় করতেছো, কারণ এটা তুমি না করলে তোমার আরেকটা ক্ষতি হবে, এটা না করলে তোমার আরেকটা ক্ষতি হবে, তুমি একটা প্যারা খাবা, এই জন্য। নতুবা বা পাশে ভয় হয় যে, এমন অর্থে লেস্ট ব্যবহৃত হয়। লেস্টের পরে সাবজেক্ট, তারপরে শুড বা মাইট প্লাস ভার্বের V1 নিতে হয়। এখন তোমাদের সবকিছু দেয়াই থাকবে, ঠিক আছে, সাবজেক্ট দেয়া থাকবে, ভার্বও দেয়া থাকবে, শুধু একটা শুড বা মাইট নিতে হবে। এখন শুড বা মাইট কি? মোডাল। শুড বা মাইট কি? মোডাল। মোডালের পর আজীবনী ভার্বের V1 বসে, মোডালের পর আজীবন ভার্বের V1 বসে। তো এটা একেবারে সিম্পল, পাছে ভয় হয় যে অথবা নতুবা। তো আই স্টাডিড হার্ড, আমি কঠোরভাবে পড়াশোনা করছিলাম, লেস্ট নতুবা আই ড্যাশ ফেইল ইন দ্য এক্সাম, নয়তো আমি পরীক্ষাতে ফেল করতাম। এখন সাবজেক্টও আছে, ভার্ব ফেইলও আছে, শুধু একটা শুড বা মাইট নিতে হবে। এখন মাইট বাংলাদেশে ব্যবহার করে না, লেস্টের পরে বাংলাদেশে মাইট ব্যবহার করে না, শুড ব্যবহার করে স্যাররা সবাই। সো আই ড্যাশ, এখন একটা শুড নিবা, আর শুড একটা কি বলতো? মোডাল। তো মোডালের পর তেমনি ভার্বের বেস ফর্ম ফেইল, ফেইলই থেকে যাবে, এটা আর কোনো পরিবর্তন হবে না। তো আই স্টাডিড হার্ড, আমি কঠোরভাবে পড়াশোনা করছিলাম, লেস্ট নতুবা আই শুড ফেইল ইন দ্য এক্সাম, নয়তো আমি পরীক্ষাতে কি ফেল মারতাম, আই শুড ফেল ইন দ্য এক্সাম। আচ্ছা, দে ওয়াকড ফাস্ট, তারা দ্রুত হেঁটেছিল, লেস্ট নতুবা দে ড্যাশ মিস দ্য ট্রেন,
দে কি সাবজেক্ট, এরপরে মিস আছে। এখন লেস্ট দেখতে পাচ্ছি আমরা। লেস্টের নিয়ম কি? লেস্টের নিয়ম কি? শুড বা মাইট প্লাস ভার্ব বি ওয়ান। তো তুমি শুড বা মাইট নাও, তুমি একটা শুড বা মাইট নাও এখানে, তাহলে দে শুড মিস দ্য ট্রেন। মাইট ব্যবহার না করাটাই বেটার, ঠিক আছে? দে শুড মিস দ্য ট্রেন, দে শুড মিস দ্য ট্রেন। ওকে, সো লেস্টের পরে সাবজেক্ট দেয়া থাকবে, সবই দেয়া থাকবে, তুমি শুধু একটা শুড বা মাইটের মধ্যে মাইট না নিয়ে শুডটা নিবা, কারণ মাইট দেখলে অনেক সার্কেটেও দিতে পারে। বাংলাদেশে সবাই শুড ব্যবহার করে লেস্টে পড়ে। তাই স্টাডিড হার্ড লেস্ট আই শুড ফেল ইন দ্য এক্সাম। দে ওয়াক ফাস্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন। ওকে, লেস্ট মানে পাশে ভয় হয় যে বা নতুবা, পাশে ভয় হয় যে অথবা নতুবা। এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলি, সবার খেয়াল করেন। রাইট ফর্ম অফ ভার্বস, এর বাইরে আর কোনো কিছু নাই, এর বাইরে আর কোনো কিছু নাই। এখন এই যে রুলস গুলো আপনাদেরকে পড়াইছি, এই পিডিএফ সব আপনাদেরকে দেয়া হয়েছে। আপনাদের কাজ এই প্রত্যেকটা রুল একবারে একটা করে উদাহরণ সহ মুখস্থ করে ফেলা, যেভাবে পড়াইছি এইভাবে নোট করে, যেভাবে পড়িয়েছি এইভাবে নোট করে প্রত্যেকটা রুল কমপ্লিট করে ফেলা। এখন একটা হোমওয়ার্ক দেই। টোটাল আপনাদেরকে 12টা রুলস পড়ানো হয়েছে প্যাসিভ বাদ দিয়ে। এই 12টা রুলস রাইট ফর্ম অফ ভার্বস এর প্রত্যেকটা খাতায় লিখে আগে মুখস্থ করবা, মুখস্থ করে প্রত্যেকটা খাতায় লিখে উদাহরণ সহ 12টা রুলস ছবি তুলে হোমওয়ার্ক আমাকে দেখাবা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে 12টা রুলস মুখস্থ করে লিখে উদাহরণ সহ লিখতে হবে। কোন রুলস উদাহরণ ছাড়া অ্যাকসেপ্ট করা হবে না। উদাহরণ সহ 12টা রুলস লিখে সেটা ছবি তুলে পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে পোস্ট করবা। এই 12টা রুলস যারা শিখবা তারা লাইফে ইংরেজিতে ভালো করবা করবা করবাই করবা ইনশাআল্লাহ, একবার 100% শিওর। কিন্তু কথা হচ্ছে এই 12টা রুলস একবারে ঠুটস্থ থাকতে হবে। এই 12টা রুলস একবারে ঠুটস্থ থাকতে হবে। যারা পারবা টপ নোটস রেজাল্ট করবা ইংরেজিতে, মনে রাখো। এটা এত বেসিক আর এত গুরুত্বপূর্ণ এই 12টা জিনিস। ক্লিয়ার? প্রত্যেকে এটা হোমওয়ার্ক করতে হবে। আমাদের বইগুলোর রিভিউ চাই, আমাদের বই এমনি ভালো ভাই, তুমি নিয়ে নাও, যেটা নিতে চাইতেছো নিয়ে নাও, তোমার এত মানে কোনো দুশ্চিন্তা ছাড়াই নিয়ে নাও। তুমি যা এক্সপেক্ট করতেছো তার চেয়ে বেশি কিছু পাবো আমাদের বইয়ে। আমার এক্সাম আর 5টা এক্সাম টোটাল, বুঝছো? তা আমার 5টা এক্সামের মধ্যে 3টা হয়ে গেছে, আর 2টা বাকি। ঠিক আছে, আর 2টা বাকি আছে। সবাই দোয়া করো ভালোভাবে ইনশাআল্লাহ শেষ করতে পারি। 3টা ডান, 2টা বাকি আছে। ওকে, 12টা রুলস ঠুটস্থ থাকবে। ওকে, তো সবাই ভালো। এক্সাম্পল কি আপনার গুলাই করবো, তুমি আমার গুলা দিয়ে মুখস্থ করতে পারো, তুমি নিজেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এক্সাম্পল তুমি নিজেও ক্রিয়েট করতে পারো, আমার বই থেকেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এই 12টা রুলস ঠুটস্থ। নেক্সট দিন আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাবো, ঠিক আছে? নেক্সট ক্লাস হবে রাইট ফর্ম অফ ভার্বস এর প্র্যাকটিস। নেক্সট ক্লাস রাইট ফর্ম অফ ভার্বস এর প্র্যাকটিস। ডু নট মিস, কেউ মিস করো না। ওকে, দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই।